এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তোমাদের যাদের যাদের WBCS এর প্রিলিমিনারি এক্সাম আছে তাদের জন্য যে মক টেস্টের সিরিজটা আমাদের কন্টিনিউ করা হচ্ছিল, তার আজকে আরও একটা মক টেস্ট নাম্বার 8। তো যাদের পরীক্ষা আছে তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 1946 সালের বিখ্যাত নৌবিদ্রোহ, যেটাকে আমরা রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি বলে থাকি, কোন জাহাজে প্রথম শুরু হয়েছিল? INS বিক্রান্ত, HMIS তলোয়ার, HMIS বিরাট, নাকি INS মহীশূর? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে HIMS, ঠিক আছে, HMIS তলোয়ার, ঠিক আছে। এই যে জাহাজটা আছে এটাতেই কিন্তু প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল। কত সালে হয়েছিল এটা? 1946 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বৈদ্যুতিক ফিউজ তার তৈরি করতে কোন কোন সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে? তো ফিউজ তার তৈরি করতে কোন কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? তো মনে রাখতে হবে, ফিউজ তার তৈরি করতে কিন্তু সীসা, যেটাকে আমরা কি বলি PB, তার সাথে কিন্তু টিন, যেটাকে আমরা বলি SN, এই দুটো কিন্তু ব্যবহার করা হয়, বা এই দুটো সংকর ধাতু কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে পঞ্চায়েতের হিসাবপত্র পরীক্ষা বা অডিট করার চূড়ান্ত ক্ষমতা কার ওপর ন্যস্ত থাকে? কেন্দ্রীয় অর্থমন্ত্রক, রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ, ভারতের CAG এবং জেলা শাসক। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এটা কিন্তু যদি আমরা ভালো করে কোশ্চেনটা খেয়াল করি তাহলে কোশ্চেনের মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সারটা লুকে আছে। আচ্ছা দেখো, এখানে সর্বপ্রথম বলে রাখি অডিট মানে কি। দেখো, অডিট মানে কিন্তু আমরা এখানে বলতে পারি হিসাবপত্র যিনি রাখেন, ঠিক আছে। অডিট বলে কিন্তু একটা স্পেশাল পোস্টও হয়। তো পঞ্চায়েতের হিসাবপত্র অডিট করার জন্য কিন্তু সবসময় মনে রাখবে পঞ্চায়েত কার আন্ডারে পড়ে? পঞ্চায়েত কিন্তু রাজ্য সরকারের আন্ডারে পড়ে। তাই রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষই কিন্তু এই কাজটা করবে। যদি এটা সেন্ট্রাল হতো বা যদি এটা কেন্দ্র সরকারের হতো সেক্ষেত্রে কিন্তু ক্যাগ, বা যেটাকে আমরা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলে থাকি, তিনি কিন্তু এই কাজটা করতেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন, দামোদর উপত্যকা পরিকল্পনা, যেটাকে DVC বলা হয়, আমেরিকার কোন নদী উপত্যকা প্রকল্পের নকশা অনুযায়ী এটা তৈরি করা হয়েছিল? টেনেসি ভ্যালি অথরিটি, তারপরে কলোরাডো নদী প্রকল্প, মিসিসিপি ভ্যালি প্রকল্প, নাকি হচ্ছে অ্যামাজন অববাহিকা প্রকল্প? দেখো, এটা কিন্তু যে TVA অর্থাৎ যে টেনেসি ভ্যালি অথরিটি, এইটার অনুকরণে কিন্তু যে DVC অর্থাৎ দামোদর ভ্যালি যে কর্পোরেশন, সেটা কিন্তু গঠন করা হয়েছিল। দামোদর নদীকে কিন্তু দামোদর নদীকে কিন্তু বেস করে এটা বানানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওপেন মার্কেট অপারেশন বলতে মূলত কি বোঝায়? বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেওয়া, শেয়ার বাজার কেনাবেচা করা, সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রয়, নাকি বিদেশি মুদ্রার লেনদেন নিয়ন্ত্রণ? তো সঠিক অ্যান্সার দেখো, এই যে ওপেন মার্কেট অপারেশন, এটা কিন্তু ইকোনমিক্সের একটা কোশ্চেন। তো এটার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি যে সিকিউরিটিজ আছে, ঠিক আছে, সরকারি যে সিকিউরিটিজ আছে সেগুলো কিন্তু ক্রয় এবং বিক্রয় করা, এটাই কিন্তু এই ওপেন মার্কেট অপারেশন বলতে বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে গভর্নমেন্ট যে সিকিউরিটিগুলো আছে সেগুলোর কিন্তু বাই এবং সেল, এটাই কিন্তু ওপেন মার্কেটের যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে, বা ওপেন মার্কেট অপারেশন বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বা বৈপরীত্যের মিশ্রণ বলা হয়? তিনি প্রথম প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি চালু করেন, ঠিক আছে। তো দেখো, সঠিক অ্যান্সার কী হবে? আমরা প্রত্যেকে জানি ইতিহাসে কিন্তু পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কোথা থেকে কোথায় নিয়ে গেছিল? মোহাম্মদ বিন তুগলক কিন্তু তার যে রাজধানী ছিল সেটাকে দিল্লি থেকে কোথায় নিয়ে গেছিল? সেটাকে কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গেছিল। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক কিন্তু যত আমরা বলতে পারি যে দিল্লির যে সুলতানি আমলের যত সম্রাট ছিলেন তার মধ্যে কিন্তু সবথেকে বেশি এডুকেটেড ছিলেন। ইনি কিন্তু প্রচুর ভাষার জ্ঞানী ছিলেন, কিন্তু এনার যে ডিসিশনগুলো ছিল সেগুলো কিন্তু তার সময়ের অপেক্ষা অনেক আগের তিনি ডিসিশন নিয়ে ফেলেছিলেন। সেই কারণের জন্যই কিন্তু এরকমটা হয়েছিল। এই কারণের জন্যই কিন্তু ইতিহাসে তাকে পাগলা রাজা বলা হয়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 7 নম্বর প্রশ্ন। কোনো বস্তুকে খনিগর্ভ থেকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজনের কি পরিবর্তন হবে? আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর যে কেন্দ্র থাকে বা পৃথিবীর যে সেন্টার থাকে সেখানে কোনো বস্তুর ওজন কেমন হয়? সেখানে কিন্তু কোনো বস্তুর ওজন একদম কি হয়ে যাবে? ওজন কিন্তু শূন্য হবে। আচ্ছা, কোনো বস্তু কি ভরশূন্য হতে পারে? কোনো বস্তু কিন্তু কখনোই ভরশূন্য হতে পারে না, কিন্তু সেটা কিন্তু ওজন শূন্য হতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন। সংবিধানে বর্ণিত যৌথ তালিকা, যেটাকে আমরা কনকারেন্ট লিস্ট বলি, এর ধারণা ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়ার যে সংবিধান সেখান থেকে কিন্তু এই কনকারেন্ট লিস্ট বা যেটাকে আমরা যৌথ তালিকা বলি সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে। যৌথ তালিকাভুক্ত একটা বিষয় আমরা এখানে বলতে পারি সেটা কিন্তু হচ্ছে শিক্ষা, অর্থাৎ যেটাতে কিন্তু স্টেট এবং সেন্টার দুজনে রেসপন্সিবল থাকবেন। যৌথ তালিকার মধ্যে মোট কতগুলো বিষয় আছে? যৌথ তালিকার মধ্যে কিন্তু বর্তমানে 52টা বিষয় আছে। আর এই যে তালিকা বা যে লিস্টগুলো আছে সেগুলো সংবিধানের কত নম্বর তফসিলে আছে বা তালিকা বা লিস্ট, এগুলো কিন্তু সংবিধানের যে 7 নম্বর তফসিল সেখানে কিন্তু উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 9 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যে বিখ্যাত বয়লাডিলা লৌহ আকরিক খনিটি অবস্থিত? উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নাকি কর্ণাটক? তো সঠিক অ্যান্সার কী হবে? বয়লাডিলা কিন্তু বিখ্যাত হচ্ছে কোথাকার? সেটা কিন্তু হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, ছত্তিশগড়ের রাজধানী কি? ছত্তিশগড়ের কিন্তু রাজধানী হচ্ছে রায়পুর। আচ্ছা, এই যে ছত্তিশগড় আছে এটাই কিন্তু সবথেকে বেশি, যেটা ছোটনাগপুর মালভূমির সবথেকে বেশি অংশটাই কিন্তু এই ছত্তিশগড়কে ঘিরে রেখেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 10 নম্বর প্রশ্ন। ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? সাংবিধানিক সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, তারপরে অসাংবিধানিক সংস্থা এবং পরামর্শদাতা সংস্থা, নাকি হচ্ছে কোনোটি নয়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো যে এখন তো এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ চলে এসেছে। নীতি আয়োগও কিন্তু সেই 5 ইয়ার প্ল্যানের মতনই কাজ করতো, অর্থাৎ এটা কিন্তু একটা নন কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, এটার কাজ কি? এটা কিন্তু কেবলমাত্র অ্যাডভাইসারি বডি, অর্থাৎ একটা দেশকে ট্রান্সফার করতে গেলে, ঠিক আছে, একটা দেশকে যদি আমরা সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম করতে চাই বা সম্পূর্ণভাবে তার রূপরেখা পাল্টাতে যাই, তার জন্য কী কী পরিকল্পনা আমাদের নেওয়া প্রয়োজন তার ওপর ভিত্তি করেই কিন্তু এটা গঠন করা হয়েছিল। আচ্ছা, নীতি আয়োগ কত সালে গঠন করা হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি যে 5 ইয়ার প্ল্যানের পরিপ্রেক্ষিতে কিন্তু কী এসেছিল? অল্টারনেট করে কিন্তু নীতি আয়োগ 2015-তে এসেছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত চলেছিল। আর এই 5 ইয়ার প্ল্যানের যে কনসেপ্টটা সেটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? সেটা কিন্তু আমরা USSR থেকে নিয়েছিলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 11তম প্রশ্ন, যে আল হিলাল নামক উর্দু সাপ্তাহিক পত্রিকাটা কে প্রকাশ করতেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তার কারণ ইনি কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা আমাদের ন্যাশনাল এডুকেশন ডে বা জাতীয় শিক্ষা দিবস সেটা কিন্তু পালন করি। আচ্ছা, সেই ডেটটা কবে? ঠিক আছে, জাতীয় শিক্ষা দিবসের যে ডেটটা কবে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? গতিবেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক নাকি বিস্তার? তো আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে প্রবেশ করে তখন আলোর কোন ধর্মটা কোনোরকমভাবে পরিবর্তন হয় না? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফিজিক্সে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ইউনিট কি? সেটা কিন্তু হার্জ এককে কিন্তু প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 13তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন নিয়ে আলোচনা করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে পার্ট 11 আছে। ঠিক আছে, পার্ট 11তে কিন্তু সেন্টার স্টেটের যে রিলেশনশিপ বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিলেশন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 14তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ বা বাঁধ কোনটি? ফারাক্কা ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ নাকি হচ্ছে কংসাবতী বাঁধ? তো সঠিক অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গের যদি বলা হয় দীর্ঘতম ব্যারেজ, তাহলে সেক্ষেত্রে কোনটা হয়ে যাবে? সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ। আর পশ্চিমবঙ্গে যদি জিজ্ঞাসা করা হয় দীর্ঘতম সেতু কোনটা, তাহলে কিন্তু সেটা হচ্ছে জয়ী সেতু। এটা কোথায় আছে? এটা কিন্তু কোচবিহারে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, ভারতের জিডিপি গণনার সময় কোন ক্ষেত্রের অবদান বা অংশীদারিত্ব সবথেকে বেশি হয়ে থাকে? তো জিডিপিতে সবথেকে বেশি অবদান কার হয়ে থাকে? তো আমাদের দেশের কিন্তু জিডিপিতে সবথেকে বেশি পার্সেন্টেজ যে পরিষেবা ক্ষেত্র, যেটাকে আমরা টার্সিয়ারি সেক্টর বলি বা সেবা ক্ষেত্রেও বলি, সেটাই কিন্তু সবথেকে বেশি জিডিপিতে তার অবদান রাখে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 16তম প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা অশ্ব ঘোষ কোন কুষাণ সম্রাটের সমসাময়িক ছিলেন? তো কার সময় ছিলেন বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কনিষ্ক। ঠিক আছে, কনিষ্কের কিন্তু সভাকবি ছিলেন হচ্ছে অশ্ব ঘোষ। ইনি কিন্তু বিহারের ছিলেন। ঠিক আছে, এবং এনাকে কিন্তু বিহার থেকে কি করা হয়েছিল? বিহার থেকে কিন্তু কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই অশ্ব ঘোষ কিন্তু মনে রাখবে যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, যেটা কার সময় হয়েছিল? যেটা কিন্তু এই কনিষ্কর সময় হয়েছিল। সেখানে কিন্তু ইনি কী ছিলেন? ইনি কিন্তু উপাধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, অধ্যক্ষ কিন্তু ছিলেন বসুমিত্র। আর এটাই কিন্তু একমাত্র বৌদ্ধ সঙ্গীতি যেখানে কিন্তু একজন অধ্যক্ষ বা উপাধ্যক্ষ ছিলেন, তিনি কিন্তু ছিলেন অশ্ব ঘোষ। আর এই যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, এর যিনি অধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু ছিলেন বসুমিত্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? সেরিবেলাম, মেডুলা অবলঙ্গটা, থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস? তো আমাদের শরীরের যে তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা কিন্তু যে হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাস দিয়ে সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? দেখো, ভারতের যে কোনো ভোটার মানে যে কোনো ভোটার হওয়ার জন্য কিন্তু 18 বছর হওয়া প্রয়োজন। আর পঞ্চায়েতে যদি কেউ পঞ্চায়েত ইলেকশানে পার্টিসিপেট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার বয়স 21 হলেই সে পারবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে দেখো একটা এক্সট্রা জিনিস অ্যাড করে দিয়েছি, যে এই যে এটা কিন্তু কি ছিল? এটা কিন্তু আগে 21 ছিল, বর্তমানে কিন্তু এটা 18 করা হয়েছে। এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই চেঞ্জেসটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ছোটনাগপুর মালভূমির খনিজ ভাণ্ডারকে ভারতের কোন অঞ্চলের সঙ্গে তুলনা করে ভারতের রাঢ় বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল আছে, এটার ওপরে বেস করেই কিন্তু এটা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকের 20তম প্রশ্ন, যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আরবিআই যখন রেপো রেট বাড়ায়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারে কি পরিবর্তন হবে? তো দেখো, যে রেপো রেট থাকে, যেটাকে আমরা কি বলে থাকি? রেপো রেটকেই কিন্তু আমরা বলে থাকি পলিসি রেট। ঠিক আছে, এটা কিন্তু যখন কিন্তু আরবিআই যে ব্যাংকগুলোকে সুদ দিচ্ছে, ব্যাংকগুলোকে যখন লোন দিচ্ছে, তখন সেটাকে কিন্তু বলা হয়ে থাকে আমি এখানে লিখছি, তখন সেটাকে কিন্তু বলা হয়ে থাকে তোমার হচ্ছে রেপো রেট। ঠিক আছে, আচ্ছা, এই যে রেপো রেট থাকে, এই রেপো রেটের ফুল ফর্ম কি? এই রেপোর ফুল ফর্ম কিন্তু হচ্ছে রিপারচেজিং। ঠিক আছে, রিপারচেজিং অপশান। এটা কিন্তু হচ্ছে এই রেপো রেটের সম্পূর্ণ কথা। তো সঠিক অ্যান্সার আমাদের কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুদের হার বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে রেপো আছে, এটাকে আমি আবার বলে দিচ্ছি। দেখো, রেপো রেটকে কি বলা হয়? রেপো রেটকেই কিন্তু বলা হয়ে থাকে পলিসি রেট। আর এই যে রেপো রেট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই রেপো রেটকে তো পলিসি রেট বলে। আর আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আরবিআই যখন অন্যান্য ব্যাংকগুলোকে বা তার আন্ডারে থাকা ব্যাংকগুলোকে লোন দেয়, সেটাকেই কিন্তু রেপো রেট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে জলের ফোঁটা গোলাকার হওয়ার মূল কারণ কোন ধর্ম? তো দেখবে, জলের ফোঁটা বা বৃষ্টির ফোঁটা কিন্তু গোলাকার হয়, এর মূল যে কারণ সেটা কিন্তু হচ্ছে পৃষ্ঠটান, যেটাকে আমরা কি বলি? যেটাকে কিন্তু আমরা বলে থাকি সারফেস টেনশন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী
পরবর্তী প্রশ্ন, আজকে 23তম প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসিতে মোট কতজন সদস্য থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 22 জন সদস্য থাকে। একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু খুব আসে, এই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির হেড কে হন? ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটির হেড কিন্তু যিনি আমাদের লোকসভার বিরোধী দলনেতা থাকেন, ঠিক আছে, লোকসভার যিনি বিরোধী দলনেতা থাকেন তাকেই কিন্তু এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির হেড বানানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, আজকের 24তম প্রশ্ন, যে ভারতের কোন উপকূলীয় সমভূমি অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তো এটা তো তোমাদের আগের দিনকেও আলোচনা করে দিয়েছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে করমণ্ডল উপকূলে আমরা বছরে কিন্তু দুইবার বৃষ্টিপাত দেখতে পাই। একটা কিন্তু হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হয়ে থাকে, আর একটা কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন হিমালয়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসে, যেটাকে আমরা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বলে থাকি, তার প্রভাবেই কিন্তু এই করমণ্ডল উপকূলে বিশেষ করে কিন্তু তামিলনাড়ু অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, আজকের 25তম প্রশ্ন, যে ভারতে লরেন্স কার্ড মূলত কী পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে? তো এটাও কিন্তু ইকোনমিক্সের একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয় বা সম্পদের যে বৈষম্য আছে সেটাকে পরিমাপ করার জন্যই কিন্তু এই যে লরেন্স কার্ভ এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু ইকোনমিক্সের একটা পার্ট। তো এই লরেন্স কার্ভ কিন্তু শুধুমাত্র আয়, ইনকাম এবং যে আমাদের রিসোর্সেস আছে তার যে বৈষম্য সেটা পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শিবাজির রাজ্যাভিষেক কত সালে এবং কোথায় সম্পূর্ণ হয়েছিল? পরীক্ষায় কিন্তু খুবই আসে। তো সঠিক অ্যান্সার কিন্তু রাজ্যাভিষেক কিন্তু হয়েছিল 1674 সালে রায়গড় দুর্গে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 27তম প্রশ্ন, সাবান ও ডিটারজেন্ট জলের পৃষ্ঠটানের ওপরে কী প্রভাব ফেলে? পৃষ্ঠটান বাড়িয়ে দেয়, পৃষ্ঠটান কমিয়ে দেয়, কোনো পরিবর্তন হয় না, নাকি জলকে বাষ্পীভূত করে? তো সাবান এবং যে ডিটারজেন্ট সেটা কি করে? সেটা কিন্তু জলের যে পৃষ্ঠটান, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি সারফেস টেনশন, সেই সারফেস টেনশনকে কি করে দেয়? সেই সারফেস টেনশনকে কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 28তম প্রশ্ন, যে কোনো রাজ্যের বিধান পরিষদ, যেটাকে আমরা লেজিসলেটিভ কাউন্সিল বলি, সৃষ্টি বা বিলোপ ঘটানোর চূড়ান্ত ক্ষমতা কার কাছে থাকে? দেখো এই যে লেজিসলেটিভ কাউন্সিল এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই, কিন্তু তুমি যদি যাও, তুমি যদি দেখো তাহলে কিন্তু তুমি কর্ণাটক, তারপরে উত্তরপ্রদেশ, এখানে কিন্তু তোমরা লেজিসলেটিভ কাউন্সিল দেখতে পাবে। এটা কিন্তু সেন্ট্রালে যে রাজ্যসভা থাকে সেই সেন্ট্রালে রাজ্যসভার মতনই কাজ করে স্টেটগুলোতে। ঠিক আছে, আচ্ছা কোনো রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল থাকবে কি থাকবে না সেটা কিন্তু ভারতের যে সংসদ বা পার্লামেন্ট এটাই কিন্তু তার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু 1969 সালে এটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, আজকের 29তম প্রশ্ন, তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে পশ্চিমবঙ্গের কি ডাকা হয়? তরাই বলা হয়, ডুয়ার্স বলা হয়, তাল বলা হয়, নাকি দিয়ারা বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডুয়ার্স বলা হয়। আচ্ছা এখানে একটা এক্সট্রা ডিটেলস তোমাদেরকে পড়তে হবে, যে পশ্চিমের অংশকে তরাই এবং পূর্বের অংশকে ডুয়ার্স বলে। তো এটা যদি মনে করো তোমার হচ্ছে তিস্তা নদী হয়, তাহলে সেই তিস্তা নদীর যে পূর্ব পার্টটা থাকবে সেই পূর্ব পার্টকে আমরা কি বলবো? পূর্ব পার্টকে কিন্তু আমরা ডুয়ার্স বলবো, আর যে পশ্চিম পার্ট থাকবে সেই পশ্চিম পার্টকে কিন্তু আমরা বলবো তরাই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকে 30তম প্রশ্ন, যে ভারতে নোট বাতিলের ঘটনার পরে যে পিএমজেডিওয়াই প্রকল্প জনপ্রিয় হয় সেই প্রধানমন্ত্রী জনধন যোজনার মূল উদ্দেশ্য কী ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তকরণ বা ফিনান্সিয়াল ইনক্লুশন। এটা কিন্তু সারা পৃথিবীর সবথেকে বড় আর্থিক অন্তর্ভুক্তিকরণ বা ফিনান্সিয়াল এক্সক্লুশন ছিল। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকের 31তম প্রশ্ন, 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন? আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা প্রত্যেকেই করতে পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? তিনি কিন্তু নাইটহুড উপাধিটা ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে দেখব যে 1919 সালের কিন্তু 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে কিন্তু জালিয়ানওয়ালাবাগে এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 32তম প্রশ্ন, যে লোহায় মরচে ধরা কোন ধরনের পরিবর্তন, এতে লোহার ওজনের কি পরিবর্তন হয়। দেখো লোহায় মরচে পড়া এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন, দুই রকমের কিন্তু পরিবর্তন হয়ে থাকে, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কিন্তু পূর্বের অবস্থাতে ফিরে আসা যায় না, যেরকম লোহায় মরচে পড়ে গেলে সেটা কিন্তু আবার তার প্রথম অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। আর ভৌত পরিবর্তন বলতে আমরা বুঝি যেটাই কিন্তু আবার নতুন করে তার প্রথম অবস্থায় ফিরে আসা যায়। ফর এক্সাম্পল বরফ থেকে জল হওয়া, ঠিক আছে, বা জল থেকে আবার বরফ হওয়া। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওজনে কি হবে, দেখো এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে আর ওজন কিন্তু বাড়বে, কিন্তু ভেতরটা কিন্তু সম্পূর্ণ ফাঁপা হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকে 33তম প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী লোকসভার কোনো সদস্যের পদ খারিজ হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন। ভারতের রাষ্ট্রপতি, ভারতের নির্বাচন কমিশন, লোকসভার স্পিকার নাকি সুপ্রিম কোর্ট। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার স্পিকার। আচ্ছা স্পিকার সংক্রান্ত ধারা কোনটা, সেটা কিন্তু হচ্ছে 63 নম্বর ধারাতে কিন্তু এই স্পিকারের কথা, 63 নম্বর নয়, এটা কিন্তু যে 93 নম্বর ধারা আছে এখানে কিন্তু স্পিকারের কথা উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটা। তো খুব কিন্তু পশ্চিমবঙ্গের সবকটা পরীক্ষায় আমরা বলতে পারি, বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখাই যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু এই 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স কোড মূলত কোন করের সাথে সংযুক্ত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু পণ্য এবং পরিষেবা করের সাথে সম্পর্ক যুক্ত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এটা পণ্য এবং পরিষেবা কর নয়, এটা কিন্তু আয়কর, ঠিক আছে। আমি এটা ডাইরেক্টের জায়গায় ইনডাইরেক্ট বলেছিলাম। জিএসটি কি, জিএসটি কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু হচ্ছে জিএসটি, কিন্তু যেটা তোমার ডাইরেক্ট ট্যাক্স সেটা কিন্তু আয়কর এবং কর্পোরেশন কর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিল। তো এটা তো তোমাদের একটু আগেই আমি বলে দিয়েছিলাম, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রান্নার এলপিজি সিলিন্ডারের থেকে গ্যাস লিক করলে যে তীব্র গন্ধ পাওয়া যায় সেটা কোন রাসায়নিকের উপস্থিতির জন্য হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইথাইল মারক্যাপটান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল। এটাও কিন্তু তোমাদের বলে দিয়েছি, এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের জন্য HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ডায়মন্ড হারবার এবং হলদিয়া শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে গড়ে উঠেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হুগলি নদীর তীরে কিন্তু এটা গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন তথা আজকের লাস্ট প্রশ্ন কি বলছে, লর্ড কার্জন 1905 সালে যে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল তা কত সালে সরকারিভাবে রদ করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1911 সালে। কে করেছিল, হার্ডিঞ্জ, ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড কিন্তু এটাকে রদ করেছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ভিডিও কিন্তু WBCS ওরিয়েন্টেড এই ভিডিও কিন্তু তোমরা প্রত্যেক দিন এবার থেকে পাচ্ছ আনটিল তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। পিএসসি মিসলেনিয়াসের ওপরেও কিন্তু আমাদের ক্লাস চলছে, আর পিএসসি এর বিভিন্ন পরীক্ষাগুলোকে কিন্তু আমাদের টার্গেট করা হচ্ছে। তো আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।